সম্ভবত জঙ্গলের জন্তুও এতটা হিংস্র হয় না, যতটা হিংস্র অত্যাচারী রুশ অফিসার। অবশ্য নির্যাতন চালানোর পরও ওই অফিসার তো হো 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 হা হা করে হাসতে লাগলো। কিন্তু বাড়ির মালিকের অবস্থাটা এক অটল পর্বতের মতো মনে হলো। সত্যি কথা বলতে কি, এতটা অত্যাচার যদি একটা পাহাড়ের উপরও করা হতো, তো পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। নিজের সামনে নিজের ছেলে শহীদ হবার পর মুখ খুললেন তিনি। রুশ অফিসার ভাবল হয়তো এইবার মুজাহিদদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাবে, কিন্তু কোনো তথ্য না দিয়ে বরং মালিক বলে উঠলেন, এই রাশিয়ার জানোয়ার, তুই তো জুলুমের শেষ সীমানায় পৌঁছে গেছিস, কিন্তু এখনো বুঝে উঠতে পারিসনি আমি আমার জীবন সম্পদ আর সন্তান সন্ততি জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছি। তুই এটাও বুঝে উঠতে পারিসনি ইসলামের আনুগত্য যারা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলা হলেও জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ বন্ধ করা যাবে না। তুই যাদের সন্ধান চাচ্ছিস আমার কাছে, তারা আমার কাছে আমার সন্তানের চেয়েও প্রিয়। তারা লড়াই করছে ইসলামের মর্যাদাকে সর্বোচ্চতে তুলে ধরার জন্য, মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য, তোদের মতো হায়নাদের কবল থেকে এই দেশ এই মাটিকে রক্ষা করার জন্য। তুই আমার বাকি দুটি ছেলেকে হত্যা করলেও মুজাহিদদের সম্পর্কে একটি কথাও আমার মুখ থেকে বের করতে পারবি না। রুশ জন্তুরা বাকি দুটি ছেলেকে পাথর মারতে মারতে শহীদ করে ফেললো। আমার জন্য এই জুলুম সহ করা একেবারেই সম্ভব ছিল না। এই অবস্থায় আমি কয়েকবার করে ভাবলাম রুশ বাহিনীর অফিসারকে কাবাব বানিয়ে ফেলবো, কিন্তু আমার চৈতন্য বলছিল তোমাকে অবশ্যই মুজাহিদদের সঙ্গী হতে হবে। এখন যদি কিছু করতে চাও তো একাকী শেষ হয়ে যাবে, কাজের কাজ একটুও হবে না। সুতরাং সিদ্ধান্ত নিলাম রুশ বাহিনীতে যতদিন আছি গ্রামে গ্রামে তল্লাশি চালাবার সময় আমি থাকবো সবার আগে, তাহলেই মুজাহিদদের সহযোগিতা করতে পারবো। কিছুদিন পরের এক ঘটনা, গ্রাম তল্লাশির সময় আমি একটি বাড়িতে ঢুকলাম। দেখি এক বুড়ো একটি ছাগলের কাছে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঘরের ভিতরে কেউ আছে? সে জবাবে বলল, না, নেই। কিন্তু আমার মন বলছিল কেউ আছে, নিশ্চয়ই আছে, মুজাহিদরাই। আমি দরজা খোলার জন্য অগ্রসর হতেই বুড়ো পথ রোধ করে দাঁড়ালো, বলল, ঘরে আমার মেয়েরা, যাবে না ওদিকে। রুশ বাহিনী অবশ্যই এ ঘরে ঢুকতো এবং মেয়েদের বউদের ইজ্জত হরণ করে তারপর নির্মমভাবে খুন করত। বুড়োকে জোর দিয়ে বললাম, আমি জানি ভেতরে মুজাহিদ আছে, আমি মুসলমান, তাদের সাহায্য করতে চাই। যদি আমাকে ধোঁকা দাও তো মুজাহিদদের মৃত্যুর জন্য তুমিই দায়ী থাকবে। বুড়ো আমার কথা বিশ্বাস করে বলল, আমি এখন কি করতে পারি? আমি বললাম, আগে বলো মুজাহিদরা লুকিয়ে আছে কোন কোন ঘরে। সম্ভবত ও বুড়ো তখন আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেনি, তাই কিছু না বলে চুপ করে থাকলো। দ্বিতীয়বার আমি তাকে আমার উপর বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করলাম, তো বুড়ো বলল, পাশের ঘরেও আছে। বুড়ো যখন পাশের ঘরের সন্ধান দিল তখন নিশ্চিন্ত হয়ে পড়লাম, এই ভেবে যদি কোনো রুশ সৈনিক পাশের ঘরে ঢুকেই পড়ে তাহলে আর মুজাহিদদের বাঁচানো সম্ভব হবে না। কেননা মুজাহিদদের কাছে যতক্ষণ হাতিয়ার থাকে ততক্ষণ মোকাবেলাই করে, আর লুকায় শুধু তখনই যখন তাদের হাতে কোনো অস্ত্রই থাকে না। আমি বুড়োকে বললাম, ইতিমধ্যে কোনো অফিসার এসে পড়লে বলবে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে মুজাহিদরা ছিল, তারপর কয়েকটি ছাগল ছিনতাই করে সটকে পড়েছে, তুমি তাদের পাহাড়ের দিকে ভেগে যেতে দেখেছো। আমি বুড়োর নির্দেশ মতো পাশের ঘরে ঢুকলাম। ঢুকে দেখি সেখানে দাঁড়িয়ে রয়েছে ইসমাইল। ইসমাইলকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি তল্লাশি চালিয়েছো? ইসমাইল বলল, চালিয়েছি। না, এ ঘরে কোনো মুজাহিদ নেই। আমি বিস্মৃত হলাম, তবু চুপ করে থাকলাম। ইসমাইলের ব্যাপারে আমার সন্দেহ হলো হয়তো এ আমার ওই মতো মুজাহিদদের সাহায্য করছে। একবার আমরা আরেকটি তল্লাশি চালাচ্ছিলাম, লুকিয়ে থাকা 10 জন মুজাহিদ আমাদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল। রুশ কমিউনিস্ট বাহিনীও আমাদের সঙ্গে ছিল, ফলে আমি মুজাহিদদের কোনো উপকার করতে পারছিলাম না।
তখন যখন ওই 10 জনকে পাকড়াও করা হলো, তখন দেখলাম অন্য একটি রুশ বাহিনী গ্রামের একদল সাধারণ আফগান ধরে নিয়ে আসছে। তাদের সঙ্গে কিছু মুজাহিদও আছে। ভাবলাম আজ আমি ওদের সাহায্য করবই, করা জরুরি। আর যদি না করি তাহলে সবাইকে খতম করে দেবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। ভাবলাম ওদের যদি ভেগে যাবার সুযোগ করে দিতে পারি তো কম করে হলেও অর্ধেক পরিমাণ বেঁচে যাবে। আমার কাছে ছিল চারটি হ্যান্ড গ্রেনেড। আল্লাহর নাম নিয়ে দুটি বের করলাম। আমার ঠিক আগে আগে যে মুজাহিদ হাঁটছিল তার পকেটে ঢুকিয়ে দিলাম। ঘাড় ঘুরিয়ে মুজাহিদটি আমাকে দেখলো। আস্তে করে বললাম, আমি তোমাদের সাহায্য করছি। শোরগোলের মধ্যে কোনো রুশ আমার কথা শুনলো না, আমাকে দেখতেও পেল না। পাহাড়ের পাদদেশে রুশ ট্যাঙ্ক দাঁড়িয়ে ছিল। সমস্ত মুজাহিদ এবং আফগানদের লাইন করা হলো সেখানে। পিঠ মোড়া করে বাঁধাও হলো। আমি যে মুজাহিদদের কোটের পকেটে গ্রেনেড ঢুকিয়ে দিয়েছিলাম তার হাত দুটো অবশ্য এমন করে বাঁধলাম যাতে করে সে সহজে পকেটে হাত ঢুকাতে পারে, বেরও করতে পারে। বন্দীদের পরিমাণ হবে প্রায় 200। রুশ বাহিনী পজিশন নিয়ে এলো। আমি অবশ্য সিদ্ধান্ত নিলাম, যদিও মুজাহিদটি আমার চাল বুঝে নিয়েছে, তবুও আমি মুখোমুখি দাঁড়াবো না। সুতরাং এক পাশে গিয়ে দাঁড়ালাম। আমি দোয়া করতে থাকলাম, আল্লাহ আরো একটি অন্ধকার দাও, ঘোর অন্ধকার। মুজাহিদরা যেন ওই অন্ধকারে ভেগে যেতে পারে, ভেগে যাবার সুযোগ পায়। অবস্থাটা এরকমই দাঁড়ালো। রুশ অফিসার বলল, গুলি করার জন্য হুকুম করতেই আমার চোখ গিয়ে পড়লো সেই মুজাহিদের উপর যার পকেটে ঢুকিয়ে দিয়েছিলাম হ্যান্ড গ্রেনেড। সে গুলির নির্দেশ কার্যকর করার আগেই মুহূর্তের মধ্যেই ছুড়ে মারলো গ্রেনেড। গ্রেনেড ব্রাস্ট হলো। এই অবস্থায় ভেগে গেল সবাই। আমার উদ্দেশ্য সফল হলো। মুজাহিদদের মধ্য থেকে মাত্র 12 জন শহীদ হলো, 7 হলো আহত। অন্যদিকে রুশ বাহিনীর 9 জন খতম হলো। আমি নিজেও আহত হলাম। অন্যান্য আহতরা আমাকে বাঁচাতে সাহায্য করলো। অবশ্য তদন্তকারী অফিসার একেবারেই বুঝতেই পারলো না মুজাহিদদের কাছ থেকে কিভাবে গ্রেনেড পৌঁছলো, কেই বা পৌঁছালো। আরেক দিনের ঘটনা, তল্লাশি চালিয়ে ফিরে আসছি। হঠাৎ দেখি সুন্দর একটা বাচ্চা দৌড়ে সামনে আসছে। সে আমাকে একটি সিগারেট দিল। এক রুশ অফিসার আমার হাত থেকে কেড়ে নিল সেটা এবং খুশি হয়ে বাচ্চাটার পিঠ চাপড়িয়ে তারপর রুশ অফিসার যেই মাত্র মুখে ঢুকিয়ে ধরাতে লাগলো অমনি বিস্ফোরণ ঘটলো এবং অফিসারের মুখ আর চেহারা জ্বলে গেল। চোখ থেকে ঝরতে লাগলো রক্ত। সিগারেটটা আসলে সিগারেট ছিল না, ছিল সিগারেট বোম, যাতে ছিল তামাকের পরিবর্তে বারুদ। বাচ্চাটা রুশ অফিসারের মুখ পুড়ে গেছে দেখে হাসতে লাগলো। অফিসারের আর সহ হলো না, গুলির অর্ডার দিল। অন্য একজন রুশ সৈন্য ছেলেটির উপর নির্যাতন চালানো শুরু করলো এবং জিজ্ঞেস করলো, বল বেটা, সিগারেট তোকে কে দিয়েছে, সে কোথায়? ছেলেটির জবান থেকে একটি কথাও বের করা গেল না। প্রচন্ড মার দেওয়া হলো ছেলেটিকে। দুটো দাঁত পর্যন্ত ভেঙে গেল। শরীরের বিভিন্ন জায়গা থেকে খুন ঝরতে লাগলো। তবুও মুখ খুলল না ছেলেটি। রুশ অফিসার আমাকে নির্দেশ দিল, আব্দুর রহমান, গুলি করো ওকে, ও আমার চেহারা জ্বালিয়ে দিয়েছে, তাড়াতাড়ি খতম করো ওকে। কিন্তু এই নির্দেশ দেওয়ার আগে সে একবারও ভাবলো না রুশরা পুরো আফগানিস্তানেরই চেহারা পুড়িয়ে দিয়েছে, লাখ লাখ শিশু নারী বৃদ্ধাকে হত্যা করেছে। আমি ধীরে ধীরে অন্য মতলবে আমার অস্ত্র উঁচিয়ে ধরলাম। ছেলেটা তো দে দৌড়, পরিমরি করে ভাগতে শুরু করলো। আরেকজন রুশ সৈন্য গুলি করতে চাইলে আমি বললাম, আজ আমি টার্গেট করব। আরেকজন বলল, আরে তাড়াতাড়ি করো, ভেগে যাবে না হয়। আমি বললাম, উড়ন্ত পাখি পর্যন্ত নামিয়ে ফেলি আর ও তো শুধু ভেগে যাচ্ছে। আসলে আমি চাচ্ছিলাম ছেলেটা ভেগেই যাক। আমি ছেলেটার দুই ঠ্যাঙের মাঝখানে গুলি করলাম। গুলি লাগলো না, উপুর হয়ে পড়ে গেল। উঠেই আবার দৌড়। সঙ্গী রুশ সৈনিক হো হো করে হেসে উঠে বলল, কত বড় দক্ষ। আমি বললাম, আরে আরেকবার মারতে দাও না। গুলি করতে আবারও খানিকটা সময় নিলাম। ততক্ষণে বাচ্চাটা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। রুশ
অফিসার চিৎকার করে বলল, জলদি করো, জলদি করো। আমি আবারও ছেলেটির দুই ঠ্যাঙের মাঝখানে গুলি করলাম। বাচ্চাটা আবারও উপুর হয়ে পড়ে গেল। রুশ সৈনিক মুচকি হাসি দিয়ে বলল, এবার কমবকবার মারা গেছে ছেলেটি। কয়েক মুহূর্ত মাত্র। ছেলেটি আবারও উঠে দাঁড়ালো, রুশ অফিসারকে লক্ষ্য করে বলল, তুই আমার বাপকে হত্যা করেছিস, তোর রেহাই নেই, ক্ষমা নেই। এটা বলতে বলতে দুঃসাহসী ছেলেটি পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তো তোরা আমার মাকে বাবাকে হত্যা করেছিস, আমি কখনো তোদের ক্ষমা করব না। প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, এই বলে ছেলেটি পাহাড়ের আড়ালে চলে গেল। রুশ অফিসারও আমার গাল জোরে লাগালো প্রচন্ড এক থাপ্পড়। শুরু করলো অকথ্য ভাষায় গালাগালি। আসলে তো আমি জেনে বুঝেই ভুল করেছি, যা রুশ অফিসার ধরে ফেলেছে। পাশে দাঁড়ানো ছিল ইসমাইল। ও বলল, অনেক সময় দক্ষ নিরীহওয়ালা লোকও ভুল করে বসে, আব্দুর রহমানের আর দোষ কি? এইরকম একটি ঘটনা ঘটেছিল কাবুলের খায়েরখানা কলোনির রুশ বাহিনীর চেকপোস্টে। আফগান শিশুরা ওখানে রুশ বাহিনীর লোকের কাছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত আমেরিকান সিগারেটও। এইভাবে তাদের সাথে সম্পর্ক যখন গভীর হলো, তখন তাদের হাতে তুলে দিল বারুদের সিগারেট। সিগারেটই দিয়েই পালিয়ে গেল শিশুরা। রুশ বাহিনীর লোকেরা সিগারেট টানা শুরু করতেই ঘটে গেল বিস্ফোরণ। ঝলসে গেল তাদের ঠোঁট, নাক, চোয়াল ও মুখমণ্ডল। শিশুদের এই প্রতিশোধ স্পৃহা জাগ্রত হবার কারণ আফগানিস্তানের উপর রুশ বাহিনীর অকথ্য নির্যাতন। একজন রুশ সৈন্য আমাকে বলেছে, কাবুল শহরের একটি কিন্ডারগার্টেন স্কুল রুশ বাহিনী যখন আফগানিস্তানে অনুপ্রবেশ করলো, দুধ বিতরণ করলো স্কুলে, কিন্তু স্কুলে সমস্ত ছাত্রছাত্রী গ্রহণ করতে অস্বীকার করলো। শুধু অস্বীকারই করলো না, মিছিল করে বেরিয়ে গেল স্কুল থেকে, স্লোগান দিতে থাকলো, রুশ বাহিনী মুর্দাবাদ, বারবাক কামাল মুর্দাবাদ। শিশুদের যখন জিজ্ঞেস করা হলো দুধ নিচ্ছ না কেন, উত্তর করলো, রুশরা আমাদের দেশ থেকে চলে গেলেই কেবল দুধ খাবো। আব্দুর রহমান বলল, মুজাহিদরা প্রায় প্রতি রাতেই কাবুলে গেরিলা হামলা চালায়। ওইসব গেরিলা হামলায় সাধারণত দখলদার রুশ বাহিনীর অফিসার সৈন্যরা খতম হয়ে থাকে। আর মুজাহিদ গেরিলারা যখন কাউকে খতম করে তখন তার গায়ে লিখে যায়, রাশিয়ার গোরস্তান আফগানিস্তান, আফগানিস্তান। এই দেশ সমরখন্দ বা বুখারা নয়, আফগানিস্তান, আফগানিস্তান। এই স্লোগান আমি নিজেই লেখা দেখেছি। আমার খুব আনন্দ লেগেছে এই ভেবে যে সমরখন্দ বুখারার পরিণতি সম্পর্কে এরা জানে। আব্দুর রহমান থামলে আলী জিজ্ঞেস করলো, ইসমাইল কবে এবং কিভাবে তোমাদের সঙ্গী হলো? হ্যাঁ, এটা ওই দিনের ঘটনা, যেদিন বাচ্চাদের সিগারেট রুশ অফিসার মুখে ঝলসে গিয়েছিল। ওই দিন রাতে ইসমাইল আমার কাছে এলো, জিজ্ঞেস করলো, ক্যাম্পের একেবারে এক কোণে গিয়ে বলল, তুমি কি ইচ্ছে করেই ছেলেটিকে বাঁচিয়ে দাওনি? আমার মনে হলো ইসমাইলকে গোয়েন্দা হিসেবে পাঠানো হয়েছে। তাই আমি বললাম, আমি ঠিক মতোই তাকে করেছিলাম, কিন্তু মিস করেছি। ইসমাইল হাসলো আর বলল, মিথ্যা বলো না। এর আগেও সেদিন আমি গ্রামে দেখেছিলাম মুজাহিদদের তুমি সাহায্য করেছো এক বন্দি মুজাহিদের পকেটে গ্রেনেড ঢুকিয়ে। আরে দোস্ত, ওই সময় আমি ভুল শুধরিয়ে দিয়েছিলাম। রেজিস্টার খাতায় দেখিয়ে দিয়েছিলাম গ্রেনেড হিসাব ঠিকই আছে, কম পড়েনি। আর ওই বুড়িকেও তুমি শিখিয়ে দিয়েছিলে মুজাহিদরা তার ছাগল ধরে নিয়ে গিয়েছে, অথচ মুজাহিদরা বুড়ির ঘরের মধ্যেই ছিল। ইসমাইলের কথায় আমি চমকে উঠলাম। বুঝতে পারলাম ইসমাইল সব খবরই রাখে। সমস্ত খবর রাখার পরেও সে যদি রুশ অফিসারকে কোনো কিছু না জানিয়ে থাকে, তাহলে তো বোঝাই যাচ্ছে সে আমারই মতো খুব গোপনে মুজাহিদদের সাহায্য করে থাকে। আমি বললাম, তা ভাই ইসমাইল, আমি বেকসুর নির্দোষ আফগানদের উপর গুলি চালাতে পারি না। আমাকে পাঠানো হয়েছিল চীন, আমেরিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু এখানে এসে গুলি চালাতে হচ্ছে নিষ্পাপ শিশু আর নিরপরাধ মানুষের উপর। যেখানে হত্যা করা হয়েছে মা বাপ ভাই বোনকে, সেখানে ওই মা বাপের ওই শিশুটির কতটুকু অপরাধ? আর যেখানে মুজাহিদদের ধরে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে মারা হয়, সেখানে একজন অফিসারের মুখ ঝলসে দেওয়া কি অনেক অনেক অপরাধ? হ্যাঁ, তুমি যদি গোয়েন্দাগিরি করতে এসে থাকো,
তাহলে স্পষ্ট করে জেনে নাও, আমি যা করেছি বুঝে শুনে করেছি। আমি ছেলেটিকে ইচ্ছে করে মারিনি। এখন তুমি যা খুশি করতে পারো, অফিসারকেও জানালে জানাতে পারো আমি একজন তুর্কি মুসলমান। আমি তো আর একজন নিরপরাধ আফগান মুসলমানকে হত্যা করতে পারবো না। আমি রুশদের অত্যাচারের সম্পূর্ণ বিপক্ষে। আমি একান্তভাবে মুসলিমদের পক্ষে। যাও, অফিসারকে গিয়ে বলে দাও আমাকেও জ্বালিয়ে দিক, বন্দি করে জ্বালিয়ে ছারখার করে দিক। আমি চুপ করতে ইসমাইল বলে উঠল, ভাই আব্দুর রহমান, আমিও তোমার সঙ্গী। আমিও রুশ হানাদারদের বিরোধী। তোমাদেরই মতো ওরা আমারও মাতৃভূমিকে দখল করে নিয়েছে। এখন আফগানিস্তানকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আসার সময় আব্বা আমাকে নসিহত করে বলেছেন, বাপুরে, সাধারণ আফগানের উপর কিন্তু গুলি চালাবে না, ওরা তোমাদের ভাই। আব্বার ওই উপদেশ কখনো আমি ভুলিনি, কিন্তু তোমার মতো বোকামিও করিনি। এখানে যখনই সম্ভব হয়েছে, যেভাবে সম্ভব হয়েছে, আমি সাধ্যমতো মুজাহিদদের সাহায্য করার চেষ্টা করেছি। এখন শোনো, গত মাসে একজন রুশ অফিসার যে তার নিজের কামরায় গোপনে নিহত হয়ে, তাকে আমিই খতম করেছিলাম। কেননা ওই অফিসার একজন আফগান মুজাহিদদের যুবতী বোনকে জোর করে ধরে নিয়ে এসেছিল, ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছিল। আমি যখন দেখলাম ওই বোনকে পাষণ্ডের হাত হতে রক্ষা করা যাবে না, তখন আমি রুশ অফিসারকে ওই বোনকেও দুনিয়া থেকে সরিয়ে দিলাম, যাতে কুকর্ম করতে না পারে। সিগারেট বানানো আমি শিখিয়েছিলাম একজন আফগান সৈনিককে। যখন আমার আস্থা জন্মেছিল যে ওই মুজাহিদদের সঙ্গী, তারপর ওই রুশ অফিসারকে হত্যা করার ব্যাপারে আমি তার সহযোগী হয়েছিলাম। এখন সে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে, সিগারেট বিক্রেতাদেরকে সিগারেট বানানো শেখাচ্ছে আর বিস্ফোরণ ঘটাচ্ছে। ইসমাইল কিছুক্ষণ এমন ভাবে নির্বাক রইল যেন গুরুত্বপূর্ণ কিছু একটা সে ভাবছে। তারপর সে বলল, আব্দুর রহমান, আমি খুব তাড়াতাড়ি মুজাহিদদের দলে যোগ দেব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কেননা এত জুলুম আর সইতে পারছি না। কখনো কখনো গুলি তো আমার করতে হয়, এবং যখন গুলি করি তখন অন্তর চৌচির হয়ে যেতে চায়। সুতরাং এও সিদ্ধান্ত নিয়েছি, বাকি জীবন আমি ইসলামের প্রতিষ্ঠার কাজে, জন্মভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে দেব। আমার দৃঢ় বিশ্বাস, আফগানিস্তান একদিন স্বাধীন হবেই হবে। তারপর আমাদের পক্ষে তুর্কিস্তানের মুসলমানদের জন্য স্বাধীনতার সংগ্রাম করাটা সহজ হয়ে পড়বে। আসার সময় আমার আব্বা বলেছিলেন, রাশিয়ার কমিউনিজমের বেলুন থেকে হাওয়া বেরিয়ে যাবেই। তারপর খুব বেশি দিন আর মুসলমানদের রাশিয়ার গোলামির জিঞ্জিরে বেঁধে রাখতে পারবে না। ইসমাইলের কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমার মনে হলো ইসমাইলের ধারণা হুবহু আমার ধারণার মতোই। আমার আব্বা ঠিকই বলেছিলেন, রাশিয়ার মুসলমানদের মধ্যে কমিউনিজমের সংখ্যা খুবই কম, বরং কমিউনিস্ট হিসেবে পরিচয় দেওয়া শুধু জীবন বাঁচানোর জন্য। আমি আবেগে ইসমাইলকে জাপটে ধরলাম। আমার দু চোখ দিয়ে বইতে থাকলো তপ্ত অশ্রুধারা। আমরা একে অপরের হাতে হাত রেখে আল্লাহর দরবারে শপথ করলাম, আমরা দুজনেই মুজাহিদদের দলে যোগদান করব। আমরা আমাদের পদযুগল থেকে লাল বেরি চূর্ণ বিচূর্ণ করে ফেলব। যদিও বেঁচে থাকতো, আফগানিস্তানের স্বাধীনতার পর নিজের দেশের স্বাধীনতার জন্য অবিরাম লড়াই করতে থাকবো। খুব তাড়াতাড়ি আমরা ওই সুযোগ পেয়েও গেলাম। যখন রুশীয় বাহিনীর অফিসাররা মুজাহিদদের ওই ক্যাম্পে দখলের পরিকল্পনা করলো, আমাদেরকে নামিয়ে দেওয়া হলো ক্যাম্পের দক্ষিণ পশ্চিম দিকে। আমাদের গ্রুপে ছিল 30 জনের মতো সৈনিক, যাদের মধ্যে 14 জন রুশীয়, বাদবাকি আফগানিস্তানি। অনেক কমান্ডারকে হেলিকপ্টার থেকে নামতে না নামতেই খতম করে ফেললো। মুজাহিদরাও আমাদের গ্রুপটা ঘটনাক্রমে বেঁচে গেল। আমরা নেমেই মোর্চা বানালাম, মোর্চার চতুর্দিকে পুঁতে রাখলাম মাইন। আমাদের উপর নির্দেশ ছিল মুজাহিদ ক্যাম্পের উপর রাতের বেলায় ইঙ্গিত দেওয়া মাত্রই হামলা করে বসতে হবে। আমার আর ইসমাইলের মধ্যে কথা হলো আজ আমরা আমাদের মোর্চা উড়িয়ে দেব, তারপর গিয়ে যোগ দেব মুজাহিদদের সঙ্গে। রাত 12টা বাজলো, আমরা আমাদের উদ্দেশ্য সাধনে তীব্র হলাম। ইসমাইল এমন ভাবে ফায়ারিং শুরু করলো যে মুজাহিদরা আমাদের উপর হামলা করেছে। ওই সময় আপনারা আমাদের মোর্চার দিকে এগিয়ে আসছিলেন। আল্লাহ আমাদের লক্ষ্য অর্জনের পথ সহজ করে দিলেন। সমস্ত লোকদের টার্গেট এখন আপনারা। ওরা আপনাদের ভয়ে প্রচন্ডভাবে ভীত হয়ে পড়েছিল। শুরু হলো তাদের মধ্যে মতবিরোধ। একদল বলল বাইরে বেরিয়ে হামলা করতে হবে,
আরেক দল বলল মৌচার মধ্যে বসেই দফা রফা করতে হবে। আমি এই সুযোগের সদ্ব্যবহার করতে মোটেই কসুর করলাম না। অস্ত্রাগার ধ্বংস করলাম, তারপর হাতে বোমা নিয়ে হামলা করলাম রুশীয় মৌচার উপর। 3 জন আফগান সৈন্য আমার সঙ্গী হয়েছিল, তার মধ্যে থেকে একজন হয়ে গেল শহীদ, আর একজন কোথাও ভেগে গেল, হদিস পেলাম না। সমস্ত রুশীয়দের খতম করে যখন আমরা আপনাদের দিকে ভেগে যাচ্ছি, ঠিক তখন ওই মাইন বোমা শহীদ হয়ে গেল আমার বন্ধু ইসমাইল। সে শহীদ হয়ে গেল আজাদির আফসোস নিয়ে। সে ছিল মুজাহিদদের যথার্থ কল্যাণকামী। রুশীয় বাহিনী যখনই পরাজিত হয়ে ভাগতে শুরু করলো, ইসমাইলের তখন আর আনন্দের সীমা থাকলো না। আব্দুর রহমান আর আলী দুজনে মিলে এই অঙ্গীকার করলো, এখন আমরা সবাই মিলে ইসমাইলের মিশনকে জীবন্ত রাখবো ইনশাল্লাহ। একদিন না একদিন আফগানিস্তান তুর্কিস্তান অবশ্যই স্বাধীন হবে এবং দুনিয়া দেখবে আফগানিস্তানের সাথে সাথে তুর্কিস্তানের মহান ইসলামী সাম্রাজ্যে ইসলামী পতাকা আকাশে পথ পথ করে উঠছে।